আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল গাইডের শেয়ার বাজারের আদ্যোপান্ত সিরিজের পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগতম। আগের পর্বে আমরা জেনেছি একটি কোম্পানির শেয়ার কিভাবে শেয়ার বাজারে আসে, কিভাবে শেয়ার কেনাবেচা সম্পন্ন হয় এবং ট্রেডের পরে ক্লিয়ারিং ও সেটেলমেন্টের মাধ্যমে কিভাবে একটি লেনদেন চূড়ান্ত নিষ্পত্তি হয়। কিন্তু এখানেই একজন বিনিয়োগকারীর যাত্রা শেষ হয় না। অনেকেই মনে করেন শেয়ার বাজারে লাভ করার একমাত্র উপায় হলো কম দামে শেয়ার কিনে বেশি দামে বিক্রি করা। কিন্তু বাস্তবতা হলো একজন শেয়ার হোল্ডার হিসেবে আপনার আয়ের আরও গুরুত্বপূর্ণ কিছু উৎস রয়েছে। একটি ভালো কোম্পানি তার মুনাফার একটি অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিভিন্ন উপায়ে বিতরণ করতে পারে। এই প্রক্রিয়াকে সম্মিলিতভাবে বলা হয় কর্পোরেট অ্যাকশন। আজকের পর্বে আমরা ধাপে ধাপে জানব ক্যাশ ডিভিডেন্ড কি, স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার কি, রাইট শেয়ার কি, প্রেফারেন্স শেয়ার কি এবং এগুলো একজন বিনিয়োগকারীর সম্পদ, মালিকানা ও বিনিয়োগের রিটার্নকে কিভাবে প্রভাবিত করে। চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক ক্যাশ ডিভিডেন্ড কি। একটি কোম্পানি যখন ব্যবসা পরিচালনা করে মুনাফা অর্জন করে, সেই মুনাফার একটি অংশ ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য কোম্পানিতে রেখে দিতে পারে এবং অবশিষ্ট অংশের একটি অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করতে পারে। কোম্পানি যখন নগদ অর্থ আকারে শেয়ার হোল্ডারদের মধ্যে এই লভ্যাংশ বিতরণ করে তখন তাকে ক্যাশ ডিভিডেন্ড বলে। তবে একটি বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ, প্রতি বছর প্রতিটি কোম্পানি ক্যাশ ডিভিডেন্ড দেবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করবে কিনা এবং কত শতাংশ করবে সেই সুপারিশ বোর্ড অফ ডাইরেক্টরস গ্রহণ করে। উদাহরণ হিসেবে ধরুন XYZ লিমিটেড প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা এবং কোম্পানিটি 30% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর অর্থ প্রতি শেয়ারের বিপরীতে একজন শেয়ার হোল্ডার 3 টাকা নগদ লভ্যাংশ বা ক্যাশ ডিভিডেন্ড পাবেন। কারণ বাংলাদেশের সাধারণ শেয়ারের ক্ষেত্রে ডিভিডেন্ড পার্সেন্টেজ সাধারণত ফেস ভ্যালুর উপরে ভিত্তি করে প্রকাশ করা হয়। যদি আপনার কাছে 1000টি শেয়ার থাকে তাহলে আপনি মোট 3000 টাকা ক্যাশ ডিভিডেন্ড পাওয়ার অধিকারী হবেন। তবে এই ডিভিডেন্ড পাওয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। রেকর্ড ডেটে আপনার নামে সেই শেয়ার থাকতে হবে, অর্থাৎ রেকর্ড ডেট অনুযায়ী যিনি শেয়ার হোল্ডার থাকবেন তিনি ওই ডিভিডেন্ড পাওয়ার এন্টাইটেল শেয়ার হোল্ডার হবেন। এরপর কোম্পানির অ্যানুয়াল জেনারেল মিটিং বা AGM এ শেয়ার হোল্ডারদের অনুমোদনের মাধ্যমে ডিভিডেন্ড চূড়ান্ত অনুমোদিত হয়। AGM এর পর আইন ও নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত সময়সীমার মধ্যে কোম্পানি ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করে। সাধারণত এই অর্থ বিনিয়োগকারীর ব্যাংক অ্যাকাউন্ট অথবা প্রযোজ্য ক্ষেত্রে ডিভিডেন্ড ওয়ারেন্টের মাধ্যমে প্রদান করা হয়। এবার প্রশ্ন হলো, যদি কোনো কোম্পানি নগদ অর্থ না দিয়ে অতিরিক্ত শেয়ার প্রদান করে তাহলে সেটিকে কি বলা হয়? চলুন এবার জেনে নেওয়া যাক স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার সম্পর্কে। এবার জেনে নেওয়া যাক স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার কি। সবসময় একটি কোম্পানি নগদ অর্থ আকারে ডিভিডেন্ড বিতরণ করে না। অনেক সময় কোম্পানি তার অর্জিত মুনাফার একটি অংশ ব্যবসা সম্প্রসারণ, নতুন বিনিয়োগ বা ভবিষ্যৎ কার্যক্রমের জন্য প্রতিষ্ঠানের মধ্যেই রেখে দিতে চায়। এই পরিস্থিতিতে কোম্পানি নগদ অর্থ বিতরণ না করে সেই মুনাফার একটি অংশ মূলধনে রূপান্তরিত করে বিদ্যমান শেয়ার হোল্ডারদের মধ্যে অতিরিক্ত শেয়ার বিতরণ করতে পারে। এটি স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার নামে পরিচিত। অর্থাৎ বোনাস শেয়ার পাওয়ার জন্য বিনিয়োগকারীকে কোনো অতিরিক্ত অর্থ প্রদান করতে হয় না। এটি সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যমান শেয়ার হোল্ডারদের মধ্যে তাদের শেয়ার ধারণের অনুপাতে বিতরণ করা হয়। উদাহরণ হিসেবে XYZ লিমিটেড 20% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর অর্থ প্রতি 100টি শেয়ারের বিপরীতে একজন শেয়ার হোল্ডার অতিরিক্ত 20টি নতুন শেয়ার পাবে। যদি আপনার কাছে 1000টি শেয়ার থাকে তাহলে আপনি অতিরিক্ত 200টি বোনাস শেয়ার পাবেন। ফলে আপনার মোট শেয়ারের সংখ্যা হবে 1200। তবে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, বোনাস শেয়ার পাওয়ার ফলে আপনার মোট সম্পদের মূল্য তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পায় না। কারণ বোনাস শেয়ার ইস্যুর পর কোম্পানির মোট শেয়ারের সংখ্যা বেড়ে যায়। ফলে বাজার পরিস্থিতি অপরিবর্তিত থাকলে প্রতি শেয়ারের বাজার মূল্য সাধারণত সেই অনুপাতের সমন্বয় বা অ্যাডজাস্টমেন্ট হয়। এটি নতুন সম্পদ সৃষ্টি করে না, বরং
আপনার বিদ্যমান মালিকানাকে আরও বেশি সংখ্যক শেয়ারে বিভক্ত করে। তাই বোনাস শেয়ারকে ফ্রি শেয়ার বলা হলেও ক্যাশ ডিভিডেন্ডের মতোই বোনাস শেয়ার পাওয়ার জন্য রেকর্ড ডেটে আপনার নামে শেয়ার থাকতে হবে। রেকর্ড ডেট অনুযায়ী যিনি শেয়ার হোল্ডার থাকবেন তিনিই বোনাস শেয়ার পাওয়ার অধিকারী হবেন। এরপর কোম্পানির অ্যানুয়াল জেনারেল মিটিং বা এজিএমে শেয়ার হোল্ডারদের অনুমোদনের পর নির্ধারিত সময়ে বোনাস শেয়ার বিনিয়োগকারীর বিও অ্যাকাউন্টে জমা হয়। এবার প্রশ্ন হলো, যদি কোনো কোম্পানি বিদ্যমান শেয়ার হোল্ডারদের নতুন শেয়ার কেনার সুযোগ দেয় তবে সেটিকে কি বলা হয়? চলুন এবার জেনে নেওয়া যাক রাইট শেয়ার সম্পর্কে। রাইট শেয়ার কি? একটি কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, নতুন প্রকল্পে বিনিয়োগ, ঋণ পরিশোধ অথবা অন্যান্য প্রয়োজনের জন্য অতিরিক্ত মূলধনের প্রয়োজন হতে পারে। তখন কোম্পানিটি নতুন শেয়ার ইস্যু করে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের কাছ থেকে অতিরিক্ত মূলধন সংগ্রহ করতে পারে। এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের নির্দিষ্ট অনুপাতে নতুন শেয়ার কেনার যে বিশেষ অধিকার দেওয়া হয় সেটি রাইট শেয়ার। এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। বোনাস শেয়ারের ক্ষেত্রে বিনিয়োগকারী অতিরিক্ত কোনো অর্থ প্রদান করেন না, কিন্তু রাইট শেয়ার পাওয়ার জন্য বিনিয়োগকারীকে নির্ধারিত ইস্যু প্রাইসে নতুন শেয়ার কেনার জন্য অর্থ প্রদান করতে হয়। ধরুন একটি কোম্পানি 1:1 রাইট শেয়ার ঘোষণা করলো। এর অর্থ হলো রেকর্ড ডেট অনুযায়ী আপনার কাছে যতগুলো শেয়ার থাকবে ঠিক সেই পরিমাণ শেয়ারের জন্য আপনি রাইট শেয়ারের আবেদন করবেন। উদাহরণ হিসেবে আপনার কাছে যদি 1000টি শেয়ার থাকে এবং কোম্পানি যদি 1:1 রাইট শেয়ার দেয়, তাহলে আপনি আরও 1000টি শেয়ার কেনার জন্য অনুমতি পাবেন। ধরুন রাইট শেয়ারের ইস্যু প্রাইস হচ্ছে 20 টাকা, যার মধ্যে ফেস ভ্যালু 10 টাকা এবং প্রিমিয়াম 10 টাকা। তাহলে 1000টি শেয়ার নিতে আপনাকে 20,000 টাকা প্রদান করতে হবে। তবে রাইট শেয়ার পাওয়ার মানেই আপনাকে সেই শেয়ার কিনতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে নাও নিতে পারেন রাইট শেয়ার। রাইট শেয়ারের মূল উদ্দেশ্য হলো বিদ্যমান শেয়ার হোল্ডারদের অগ্রাধিকার দিয়ে কোম্পানির নতুন মূলধন সংগ্রহ করা, যাতে নতুন শেয়ার ইস্যুর ফলে বিদ্যমান শেয়ার হোল্ডারদের মালিকানার অংশ হঠাৎ কমে না যায়। তবে রাইট শেয়ার নেওয়ার আগে একজন বিনিয়োগকারীকে কোম্পানির ইস্যু প্রাইস, বর্তমান বাজার মূল্য, কোম্পানির আর্থিক অবস্থা এবং নতুন মূলধন ব্যবহারের উদ্দেশ্য বিবেচনা করা উচিত। অর্থাৎ বোনাস শেয়ার হলো অতিরিক্ত শেয়ার বিনামূল্যে পাওয়া, আর রাইট শেয়ার হলো বিদ্যমান শেয়ার হোল্ডারের অগ্রাধিকারমূলকভাবে নতুন শেয়ার কেনার সুযোগ। এবার আমরা দেখব প্রেফারেন্স শেয়ার কি এবং এটি সাধারণ শেয়ার ও রাইট শেয়ার থেকে কেন আলাদা। এবার জেনে নেওয়া যাক প্রেফারেন্স শেয়ার কি এবং এটি সাধারণ শেয়ার থেকে কেন আলাদা। আমরা এতক্ষণে যে কমন বা অর্ডিনারি শেয়ার নিয়ে আলোচনা করেছি, সেখানে ডিভিডেন্ড পাওয়ার বিষয়টি কোম্পানির মুনাফা ও বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করে, কিন্তু প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে শেয়ার হোল্ডারকে কিছু বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়। সাধারণভাবে প্রেফারেন্স শেয়ার হলো এমন এক ধরনের শেয়ার যার ক্ষেত্রে ডিভিডেন্ড পাওয়ার ক্ষেত্রে কমন শেয়ারের তুলনায় অগ্রাধিকার থাকে। একইভাবে কোম্পানি বন্ধ হয়ে গেলে বা লিকুইডেশন হলে সম্পদ বণ্টনের ক্ষেত্রেও প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা সাধারণ শেয়ার হোল্ডারদের আগে পাওয়ার অধিকার রাখেন। প্রযোজ্য শর্ত অনুযায়ী একটি সহজ উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো যাক। ধরুন একটি কোম্পানির দুই ধরনের শেয়ার রয়েছে, প্রেফারেন্স শেয়ার এবং কমন শেয়ার। কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিল। প্রেফারেন্স শেয়ারের নির্ধারিত ডিভিডেন্ডের অধিকার আগে বিবেচনা করা হবে। এরপরে অবশিষ্ট থাকলে কমন শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দেওয়া হতে পারে। তবে প্রেফারেন্স শেয়ারের অর্থ এই নয় যে এটি সবসময় কমন শেয়ারের চেয়ে বেশি লাভ দিবে। এর মূল বৈশিষ্ট্য হলো প্রায়োরিটি, অর্থাৎ নির্দিষ্ট বিষয়ে অগ্রাধিকার। প্রেফারেন্স শেয়ার বিভিন্ন ধরনের রয়েছে, যেমন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার, নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার, কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার এবং রেডিমেবল প্রেফারেন্স শেয়ার। কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে কোনো বছর নির্ধারিত ডিভিডেন্ড পরিশোধ না হলে প্রযোজ্য শর্ত অনুযায়ী সেই ডিভিডেন্ড পরবর্তী সময়ের জন্য জমা হতে পারে। অন্যদিকে নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে কোনো বছরের ডিভিডেন্ড না দিলে সাধারণত সেই অপরিশোধিত ডিভিডেন্ড পরবর্তী বছরে জমা হয় না। কনভার্টেবল প্রেফারেন্স শেয়ারের নির্দিষ্ট শর্ত পূরণ হলে কমন শেয়ারে রূপান্তরিত করা হয়। রিডিমেবল প্রেফারেন্স শেয়ারে নির্ধারিত সময় ও শর্ত অনুযায়ী কোম্পানি পুনরায় রিডিম বা পরিশোধ করতে পারে। তাই প্রেফারেন্স শেয়ারকে শুধু আরেক ধরনের শেয়ার হিসেবে দেখলে হবে না। এর মূল বিষয় হলো
ডিভিডেন্ড এবং ক্যাপিটাল রিপেমেন্টের ক্ষেত্রে নির্দিষ্ট প্রায়োরিটি। এখন পর্যন্ত আমরা ক্যাশ ডিভিডেন্ড, বোনাস শেয়ার, রাইট শেয়ার, প্রেফারেন্স শেয়ার এই 4টি গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। আজকের পর্বে আমরা জানলাম কর্পোরেট অ্যাকশন সম্পর্কে। কিন্তু একটি ভালো কোম্পানি কিভাবে চিনবেন? কোন কোম্পানির আর্থিক ভিত্তি শক্তিশালী আর কোন কোম্পানি থেকে দূরে থাকা উচিত? পরবর্তী পর্বে আমরা জানব শেয়ার বাজারের সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর একটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। ফাইন্যান্সিয়াল গাইডের সঙ্গেই থাকুন। ভিডিওটি লাইক করুন, ফেসবুক পেজ ফলো দিন, ইউটিউব সাবস্ক্রাইব করুন, ফিনান্সিয়াল গাইড ওয়েবসাইট ভিজিট করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।